নমস্কার, আমি সোমনাথ। আজকে আমরা সেটা হলো ভারতে বিশেষ করে এখন আপনি দেখতেই পাচ্ছেন ভাষাগত বৈষম্য, এক রাজ্যের সাথে আরেক রাজ্যের, শুধু ভারতের রাজ্যেই না, পৃথিবীর অন্যান্য প্রান্ত হচ্ছে এটা। যেমন ধরুন আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়া, এইসব দেশে যে ভারতীয়দের প্রতি বিদ্বেষ দেখা দিচ্ছে, এর মূল কারণটা কি? আপনারা কি ভেবেছেন কখন কেন হচ্ছে? বিশেষ করে যত দিন যাচ্ছে তত কেন হচ্ছে? এর প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক অসমতা। হ্যাঁ, অর্থনৈতিক অসমতা। এছাড়াও আছে জব সিকিউরিটি, কর্মসংস্থান নিয়ে মানুষের মনের মধ্যে একটা ভীত অনুভব। কারণ যেই হারে আমাদের পপুলেশন বাড়ছে দুনিয়া জুড়ে, বিশেষ করে আমাদের ভারতে, আমাদের সম্পদ তো সীমিত, কিন্তু সম্পদের তুলনায় জনসংখ্যা কিন্তু বাড়তেই থাকছে। তাই যত জনসংখ্যা বাড়বে তত মানুষের মধ্যে বিদ্বেষও বাড়ছে। যদি অর্থনৈতিকভাবে ইনইকুয়ালিটি যদি ঠিক না করা যায়, সবাইকে সমতার মধ্যে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমি আসি ভারতের বিষয়টা নিয়ে। ভারতের বিশেষ করে বিহারের লোকেরা দেখবেন পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আসে। শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের অন্যান্য রাজ্যেও এরা কর্মসংস্থানের জন্য যায়। এর প্রধান যদি কারণ দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন বা একটু রিসার্চ করেন, বিহারের পার ক্যাপিটা জিডিপি দেখবেন আর পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা জিডিপি দেখবেন। বিহারের প্রতি ব্যক্তি আয় 2024 সাল অনুসারে $813, আর পশ্চিমবঙ্গে প্রতি ব্যক্তি আয় পার ক্যাপিটা $2300। তা সুতরাং একজন ব্যক্তি যে বিহারে একটা কাজ করলে 8,000 টাকা ইনকাম করছে মাসে, সে সেই কাজই কলকাতায় করলে 23,000 টাকা পাবে, এরকমভাবে ধরুন। আবার পশ্চিমবঙ্গে যেই কাজ করলে 23,000 টাকা পাওয়া যায়, দক্ষিণ ভারতে সেই একই কাজ করলে 40,000 টাকা পাওয়া যাবে। এটাই হিসাব বলছে প্রতি ব্যক্তি আয়। আপনি দক্ষিণ ভারতের আয়গুলো দেখবেন, জিডিপিগুলো দেখবেন আমাদের ডবল। এই জন্য দক্ষিণ ভারতের লোকেদের উত্তর ভারতে আসার খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু উত্তর ভারতের লোকেদের যেহেতু আয় কম, তাই এদেরকে বেশি আয়ের জন্য তারা ওই রাজ্যে যায়। এর ফলে কি হয়, ওই রাজ্যের যে জনবসতি রয়েছে তাদের মনে একটা ভয় সংশয় কাজ করে যে এরা আমাদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। ঠিক পশ্চিমবঙ্গের যেমন লোকেরা মনে করে বিহারিরা আমাদের জায়গা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, ঠিক একইভাবে ভারতীয়রা যখন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যায়, তখন তাদের মধ্যেও একটা ভয় সংশয় কাজ করছে। বিশেষ করে আজকের যুগে যেইভাবে অর্থনৈতিক নিয়ে সমস্যা চলছে বিশ্বজুড়ে, আমেরিকার আইন অনুযায়ী তাদের নাগরিকদের একটা নির্দিষ্ট এই মূল্যের বেতন দিতে বাধ্য করা হয়, যে এর থেকে আপনি নিচে আমেরিকান কোনো নাগরিককে মাইনে দিতে পারবেন না। এবার কোম্পানিরা কী করে, তারা খরচ কমানোর জন্য অন্যান্য দেশের নাগরিককে নিয়ে আসে। ভারত, এখানকার মানুষের যেহেতু যথেষ্ট শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, এবং এখানকার লোকেরাও অপরচুনিটি খোঁজে যে সেখানে গেলে আমাদের হাই ইনকাম হবে, এবং আমেরিকান যে ওখানকার বাসিন্দা তাদের থেকে কম দিলেও যেহেতু টাকার দামের পার্থক্য চলে আসে, তাই জন্য এখানকার লোকেরা ওখানে যেতেই পছন্দ করবে। এর জন্য আমেরিকার একটা ভিসা আছে, যেটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, H-1B ভিসা। এই ভিসায় পাওয়ার হচ্ছে যে আপনি কোনো আমেরিকার যে কোম্পানি, সেই কোম্পানি যদি চায় পৃথিবীর অন্য যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষকে এনে এই দেশে কাজ করাতে পারেন আপনার ইচ্ছা মতো মাইনে দিয়ে। যেহেতু সে আমেরিকার নাগরিক না,
তাহলে তার উপর সেই নিয়ম আসে না যে মানে কম করে এত মূল্যের বেতন দিতেই হবে। এই সুযোগটা কোম্পানিরা কাজে লাগায়। এর ফলে কি হচ্ছে, তাদের জায়গাগুলো ধীরে ধীরে ভারত, চীনের, এশিয়ার এইসব দেশের লোকেরা নিয়ে নিচ্ছে। এর ফলেই তৈরি হচ্ছে বিদ্বেষ। বর্তমানে এখন বিশেষ করে ভারতীয়দের ট্রোল করা খুব বেড়ে গেছে অনলাইনে। উত্তর ভারতের রাজনীতিকে যদি ঠিকভাবে না চালিত করা যায়, তবে কিন্তু এই সমস্যা দিনকে দিন বাড়বে। তাই দক্ষিণ ভারত তো যথেষ্ট গ্রো করেছে, উত্তর ভারত অনেক পিছিয়ে আছে। শুধু বিহার নয়, ইউপির প্রতি ব্যক্তি আয় কত জানেন? $1333। ইউপি, বিহার, ঝাড়খণ্ড এইগুলো মানে সব থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে বলতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আহামরি কিছু না। আমাদের পশ্চিমবঙ্গ বরঞ্চ একসময় দক্ষিণ ভারতের মতোই উন্নত ছিল, সবার থেকে এগিয়ে ছিল। আজ রাজনীতির জন্য বলতে পারেন বা আমাদের দোষ, আজকে আমাদের অবস্থা কমে এসছে। এর থেকেও যদি কমে যায় তাহলে আমাদের অবস্থাও বিহারের থেকে কোনো অংশে কম হবে না। তাই এই ভাষাগত সমস্যা যদি, এই বৈষম্য সমস্যা যদি মেটাতে হয়, তা আমি মনে করব আমাদের সরকারকে উচিত, ভারত সরকার যেন এইসব রাজ্যগুলোর দিকে ফোকাস করে। এইসব রাজ্য যদি না ফোকাস করে, তারা সেখানে মাইগ্রেট হতে বাধ্য, আর এর ফলেই শুরু হবে বিদ্বেষ। দক্ষিণ ভারত গ্রো করার পিছনে একটা ভৌগোলিক কারণও আছে, যেহেতু তারা পোর্ট পাচ্ছে, সামুদ্রিক জলসীমা। এবার বলতে পারবেন যে পশ্চিমবঙ্গ তো সমুদ্র জলসীমা পায়, তাহলে পশ্চিমবঙ্গ কেন উন্নত না? তাই না? কেন উন্নত না ভাবুন। এর দায় কে? কারা এর জন্য দায়ী? ভারতের যেসব রাজ্যগুলো সমুদ্র জলসীমায় অন্তর্ভুক্ত বা সমুদ্র জলসীমা পাচ্ছে, সেই সব প্রতিটা রাজ্যর আপনি প্রতি ব্যক্তি আয় দেখবেন সব $3,000-4,000। একমাত্র পশ্চিমবঙ্গ আর উড়িষ্যায় একটু কমে রয়েছে। উড়িষ্যাকে কম ভাববেন না, উড়িষ্যা পশ্চিমবঙ্গের থেকেও বেশি। উড়িষ্যার প্রতি ব্যক্তি আয় $2,400, সেখানে পশ্চিমবঙ্গ মানে $2,200 মতো রয়েছে। উড়িষ্যা একটা আদিবাসী জনজাতি অঞ্চল, বেশিরভাগ তাদের মানুষ ছিল। তা সত্ত্বেও তারা পশ্চিমবঙ্গ এত উচ্চ শিক্ষিত তাদের থেকে এগিয়ে যাচ্ছে। এটা গভীর চিন্তার বিষয়। উড়িষ্যায় প্রতি বছর ঝড় ঝাপটার দাপটে উড়িষ্যা ঠিকঠাক গ্রোই করতে পারতো না, কিন্তু বর্তমানের উন্নত টেকনোলজির যুগে এবং সঠিক রাজনীতি, সঠিক নেতা, তার জন্য যে তারা এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে একসময় এগিয়ে ছিল, আমরা আজকে তাদের ইতিহাসকে স্মরণ করেই বেঁচে আছি। কিন্তু আমরা যা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কিন্তু স্মরণ করবে না, বরং গালাগালি দেবে। আমার মতে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সবথেকে ভৌগোলিক দিক থেকে সবথেকে একটা ভালো জায়গা, যেই রাজ্যের হিমালয় পর্বত থেকে শুরু করে বঙ্গোপসাগরের সামুদ্রিক জলসীমা, এই দুটোই এই রাজ্যের পাচ্ছে। এছাড়া 3টে ইন্টারন্যাশনাল বর্ডার, নেপাল, ভুটান, বাংলাদেশ। এত সুন্দর, এত সুযোগ, তার ফলেও আজকে আমরা পিছিয়ে, যেখানে আমাদের সব থেকে এগিয়ে যাওয়ার কথা ছিল। একসময় আমরা এগিয়েই ছিলাম। ইংরেজরা তো আর এমনি এমনি এটাকে রাজধানীর জন্য বেছে নেয়নি না। আমাদের জলের সমস্যা, গঙ্গা আমাদের উপর দিয়ে বইছে,